বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর বিষয়ে আর কোনো জটিলতা থাকল না। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার প্রতিস্থাপিত স্থাপন হলো আর কি। তা আমি রাষ্ট্রের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা এই মামলায় আদালতকে বলেছিলাম যে আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ তারা তাদের সংবিধানের যে ক্ষমতা সেই ক্ষমতা ব্যবহার করে কোনো সংশোধনী বাতিল করতে পারে এবং বাতিল করার ক্ষেত্রে যে কতগুলো প্রিন্সিপাল তারা লেট ডাউন করেছে, যেমন মৌলিক কাঠামোর পরিপন্থী যদি হয়, সংবিধান বহির্ভূত কোনো অর্ডিন্যান্স আদেশ হয় কিংবা কোনো আইন হয়, এমনকি কোনো সংবিধানে কোনো সংশোধনী হয়, তাহলে ইতিপূর্বে আমরা দেখেছি অষ্টম সংশোধনী মামলার রায় থেকে বেশ কয়েকটা সংবিধান সংশোধনী মামলা তো এই হাইকোর্ট এক্সারসাইজটা করেছে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে, আপনারা গতকালও প্রশ্ন করেছিলেন যে আপনারা পুরা বাতিল চেয়েছেন কি চাননি, আমরা বলেছিলাম যে আদালত কর্তৃক ইতিপূর্বেকার যে সমস্ত নজিরের মাধ্যমে যে সেটেল প্রিন্সিপাল অফ ল তারা ডিক্লেয়ার করেছেন, সেই আলোকে যদি এই সংশোধনের মধ্যে এমন কোনো সংশোধনী তারা দেখেন যেটা তাদের অথরিটি, তাদের ক্ষমতা এবং তাদের পূর্ববর্তী সিদ্ধান্তের বৈরী, তাহলে তো অবশ্যই আপিল বিভাগ সেটা করতে পারেন। আমরা মূলত আদালতের কাছে সেটি ছেড়ে দিয়েছিলাম। আমি এও বলেছিলাম যে বর্তমানে জাতীয় সংসদ অত্যন্ত ভাইব্র্যান্ট, সরকার এবং বিরোধী দল তারা পার্লামেন্টকে অত্যন্ত প্রাণবন্ত করেছেন এবং জাতীয় বিভিন্ন প্রত্যেকটা ইস্যুর উপরে সংসদের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, এটা জাতি হিসেবে প্রত্যাশা করে। তো আমাদের এই প্রত্যাশার জায়গাটাও আমরা আদালতের কাছে উপস্থাপন করেছিলাম। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। তবে সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে, যদি কোনো কারণে সরাসরি, যেহেতু আপিলটি খারিজ হয়েছে, সুতরাং আদালত হাইকোর্টের রায়টা বহাল রাখার পাশাপাশি হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। এখানে একটা বিষয় যে এটা যদি এখন করে সংক্ষিপ্ত রায় কি পার্লামেন্ট এখনই কার্যকর করবে নাকি পূর্ণাঙ্গ রায়টা লাগবে? আর এই বিষয়ের সাথে একটা বিষয় সম্পর্কিত যে এই যে এখন এই সংশোধনীটা আনা হলো, ইন ফিউচারে যদি যেমন তত্ত্বাবধায়ক 13 অ্যামেন্ডমেন্ট যেভাবে হয়েছিল রিভিউ করে আবার এই সকল কথা হয়েছে, তো সেক্ষেত্রে ইন ফিউচারে যে এইটা আবার বাতিল হয়ে আবার নতুন করে হবে না, রিভিউটা বাতিল পেন্ডিং রাখলে সেটা কি গ্যারান্টি? শোনেন, সংবিধান এবং আইনের ব্যাখ্যা তো পরিবর্তনশীল। মানুষ আমরা পরিবর্তন হই, আইন পরিবর্তন হয়, যুগের সঙ্গে সংবিধানের সংশোধনী প্রয়োজন, সেগুলো তো আইনগত প্রক্রিয়া আছেই। সুতরাং ভবিষ্যতে কি হবে কি হবে না সেই বিবেচনা করে তো এখন তো সিল করা যাবে না। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন, আমাদের সাতের খ যে অনুচ্ছেদ যেটা হাইকোর্ট বাতিল করে, সেটা কিন্তু এমনই বিধান ছিল যে আপনি পরবর্তীতে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং একটা পার্লামেন্ট সংশোধনী দিয়ে পরবর্তী সময়ে কি হবে কি হবে না সেটা ডিটারমিন করতে পারে না। সেটা একটা আমাদের পিটিশনার অ্যাপিলেন্টের পক্ষে আর্গুমেন্ট ছিল এবং আদালত তো সেটি গ্রহণ করেছেন, করে সেই সংশোধনীটা বাতিল করেছেন। সুতরাং এখনই বলা যাবে না যে আজকে থেকে আমরা পরবর্তী সময় কি হবে কি হবে না এই দ্বারা আমরা ভবিষ্যৎকে বাদ করা, ভবিষ্যৎকে বাধার মতো কোনো লিগ্যাল মেকানিজম আমাদের কারো হাতে নেই। আপনি যেটা বললেন, যেহেতু হাইকোর্টের রায়টি আপিল বিভাগ বহাল রেখেছেন এবং হাইকোর্টের রায়টি তো ইতিমধ্যে রায়ের বিস্তারিত জানি, তবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আপিল বিভাগের যেহেতু একটা রায়, পূর্ণাঙ্গ রায় আসবে, সেখানে জাতীয় সংসদ তারা হয়তো পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করলেও করতে পারেন, সেটা তাদের উপর নির্ভর করবে। পঞ্চদশ সংশোধনীর বিশেষ করে সবচেয়ে আলোচিত তত্ত্বাবধায়ক ইস্যুটা এটা আবার পুনর্বহাল হলো, সেই ক্ষেত্রে কি অষ্টাদশ সংশোধনী আবার লাগবে, করতে হবে কিনা, সংশোধনী আনতে হবে কিনা, আইন কি বলে? না, এটা আমি বলি, আইনের মধ্যে সবচেয়ে বড় কথা আদালতের রায় তো চূড়ান্ত। আদালতের রায়ে কিন্তু শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী, সেটা বাতিলই করে নাই, হাইকোর্টের রায়ের মধ্যে সেটা কিন্তু রেস্টোরও করা আছে। এছাড়া ভিন্ন একটা মামলায় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ওই পার্টটুকু কিন্তু আপিল বিভাগে সেটেল হয়ে গেছে। সুতরাং আপিল বিভাগের এই রায়টি যদি আমরা পূর্ণাঙ্গভাবে যদি দেখি, তাহলে তো আসলে ওনাদের বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে এটা পার্লামেন্ট আসার কথা। তবে
তবে আমি মনে করি যেহেতু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। মানে এই যে রায়টা হলো, এখন কি তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা সেটা কি আগের মতোই থাকবে নাকি পার্লামেন্ট এটিকে পার্লামেন্টের উপর নির্ভর করবে নাকি রায় এটি অটোমেটিক আগের মতো ফিরে আসবে? না, এটা পার্লামেন্টের উপরে, পার্লামেন্ট তো অবশ্যই করতে পারবে, কিন্তু মূল কথা হচ্ছে তবে পার্লামেন্টের অ্যাক্টিভিটিজ এবং পার্লামেন্টের কোনো সিদ্ধান্তই রায়ের সঙ্গে সাংঘর্ষিক হবে না, এটাই প্রত্যাশিত। হাইকোর্ট তার রায় বলেছিল যে যা ছিল অ্যাজ ইট ইজ। আমি বলি যদি অ্যাজ ইট ইজ তো ওই বেসিক স্ট্রাকচার থিওরির উপরে যে মৌলিক কাঠামোর পরিপন্থী, সেক্ষেত্রে তো আমাদের হাইকোর্টের অবজারভেশন হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের ভোটাধিকার যে সমস্ত বেসিক ফিচার অধিকার মানুষের আছে তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গণতন্ত্র পরিশীলিত হয়, গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশে হয়েছে, এটা হাইকোর্টের অবজারভেশনে আছে। এই মুহূর্তে বাংলাদেশের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেখেন আমি তো বললামই যে আমাদের সংবিধানের হাইকোর্ট বিভাগের যে রায়টি সুনির্দিষ্ট 4টি বিষয়ের বাইরে বাকি সমস্ত বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়া আছে। আমরা মনে করি যে সংসদ তাদের এই পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। একটা প্রশ্ন ছিল যে আমাদের যে সংকট, আমাদের গণতান্ত্রিক যে সংকট, সেটা কিন্তু শুরু হয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। জি। এবং আমরা যখনই সংকটে পড়েছি এই ইস্যুতেই সংকটে পড়েছি। তো হাইকোর্ট বললো যেটা আগে ছিল ওটাই যাবে। এখন তত্ত্ব 13 অ্যামেন্ডমেন্টের মামলাও ক্লিয়ার করা হয়নি যে এখন কে হবে। তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যেটা হয় এটাই হবে। এতে কি সংকট ইন ফিউচারে হবে না, এর কোনো গ্যারান্টি আছে?